গুড মর্নিং ফ্রম কোলাঘাট। আজকে একটা ট্রিপে আমরা বেরিয়েছি। এই ট্রিপে আমার সাথে যাচ্ছে অরিন্দম। অরিন্দম হচ্ছে আমার এক্স কলিগ। আপনারা যারা সুন্দরবনের ভিডিও দেখেছেন, অরিন্দম সুন্দরবনের ট্রিপটা গিয়েছিল আমার সাথে। তো এই ট্রিপটা তো রয়েছে আর কি। তো আমরা যাব 4টে স্পট। প্রথমে যাব, বাড়ি থেকে বেরিয়েছি, ফার্স্টে আমরা যাব মোগলমারি। মোগলমারি থেকে যাব গনগনি, গনগনির পর পাতরা, আর লাস্টে যাব কুরুমবেড়া ফোর্ট। তো এই 4টে জায়গায় হিস্টোরিক্যাল মানে ভ্যালুস রয়েছে এই 4টে জায়গার। তো আপাতত আমরা আছি কোলাঘাটে একটু ব্রেকফাস্ট করে আবার এখান থেকে মোটামুটি 107 কিলোমিটার মতন ডিস্টেন্স দেখাচ্ছে। এখান থেকে আবার আমরা স্টার্ট করব। তো সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন আমরা কীরকমভাবে যাচ্ছি, কী কী জায়গা দেখছি, সেগুলো সব আপনাদের সামনে তুলে ধরবো। আমরা যে প্রথম স্পটটা যাচ্ছি আজকে মোগলমারি, সেখানে আজ থেকে প্রায় 1200-1300 বছর আগে একটা বৌদ্ধ বিহার ছিল। এবার সেটা বহুদিন পরে মাটির নিচে চাপা পড়ে যায়। তারপরে এখন সেটা আস্তে আস্তে খনন কার্যের ফলে অনেকটা পুনরুদ্ধার করা গেছে। তো সেই জায়গাটাই দেখতে যাচ্ছি। তো চলুন ওখানে পৌঁছে আপনাদের দেখাবো কীরকম কী খনন কার্য হয়েছে না হয়েছে, বা কী কী এখন দেখা যাচ্ছে সেখানে কী কী রয়েছে। ঠিক আছে, চলুন আমরা এখন কোলাঘাট থেকে বেরোচ্ছি, একদম মোগলমারিতে গিয়ে দাঁড়াবো। বাংলার মাটির নিচে লুকিয়ে আছে এমন এক ইতিহাস, যে ইতিহাস লেখা হয়নি রাজাদের তলোয়ার দিয়ে, বরং লেখা হয়েছে ধ্যান, জ্ঞান আর নীরবতার ভাষায়। সময়টা ছিল প্রায় 7ম থেকে দ্বাদশ শতাব্দী। পাল যুগের বাংলায় যখন বৌদ্ধ ধর্ম ছিল জ্ঞান চর্চার কেন্দ্র, তখন এই মোগলমারি মঠ ছিল এক আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্র। দূর দূরান্ত থেকে ভিক্ষুরা আসতেন এখানে শিক্ষা নিতে, ধ্যান করতে আর সত্যের সন্ধানে। মাটির নিচে চাপা পড়ে থাকা এই ইতিহাস হঠাৎ করেই আলোয় আসে আধুনিক প্রত্নতাত্ত্বিক খননে। উন্মোচিত হয় ইটের তৈরি স্তূপ, বিহার, মূর্তি, যেন হাজার বছরের নীরবতা ভেঙে নিজের গল্প নিজেই বলতে শুরু করে মোগলমারি। আমরা এই জাস্ট পৌঁছলাম মোগলমারি বৌদ্ধ বিহার। এটা হচ্ছে সামনের গেটটা, এখান থেকে ঢুকতে হবে মেন গেট। এখানে ভিজিটিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4:30 অবধি। এই হচ্ছে টোটাল জায়গাটা। অরিন্দম, একটু মুখটা দেখাও। হ্যাঁ, তোমাকেও দেখিয়ে দিই, এই যে আমার ভিডিও। এর ভেতরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, সেই জায়গাটা পুরোটাই ছিল মাটির নিচে একটা সময়। এটা খনন কার্যের পরে এই জায়গাটা এরকম নিচে থেকে উপরে উঠে এসছে। আর পুরো জায়গাটাই একদম কাঁচের ফেন্স দিয়ে ঘেরা আছে, যাতে ওপারে কেউ না যেতে পারে। আর এরকম ফুটবোর্ড করা আছে, এটা দিয়ে পুরোটা ঘোরা যাবে।
দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার এক গ্রাম নাম মোগলমারি। এখানে দেখতে সাধারণ হলেও এই গ্রামের মাটির নিচে লুকিয়ে রয়েছে প্রায় 1300 বছরের পুরনো এক বিস্ময়কর ইতিহাস। প্রায় সপ্তম থেকে দ্বাদশ শতকের মাঝামাঝি সময়কালে মোগলমারি ছিল এক বৌদ্ধ মহাবিহার কেন্দ্র। এখানে গড়ে উঠেছিল শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বাইরে থেকে বৌদ্ধ সন্ন্যাসীরা আসতেন বৌদ্ধ ধর্ম এবং শিক্ষা গ্রহণ করতেন। ইতিহাসবিদদের মতে মোগলমারি ছিল নালন্দা এবং বিক্রমশিলার মতো বড় বৌদ্ধ বিহারগুলোর সঙ্গে যুক্ত, এবং এখান থেকে বৌদ্ধ ধর্মের প্রভাব ছড়িয়ে পড়ে ভারত ছাড়িয়েও দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে। এটা হচ্ছে মোগলমারি মিউজিয়াম। এখানে যতদিন অবধি খনন কার্য করা হয়েছে, যেখানে কী কী পাওয়া গেছে সেসবগুলো ছবি, কীভাবে খনন কার্য করা হয়েছে তার সমস্ত রকম ছবি সব কিছু এখানে দেওয়া আছে, আর কী কী পাওয়া আছে সেগুলোর ছবি দেওয়া রয়েছে। আর তার ঠিক নিচে সেগুলো কী কী সংরক্ষণ করা হয়েছে সেগুলোরও সেগুলো দেওয়া রয়েছে আর কি এখানে। প্রত্নতাত্ত্বিক খননের সময় এখানে পাওয়া গেছে মোটা ইটের দেওয়াল, ধ্বংসপ্রাপ্ত কক্ষ, স্তূপ, বহু বুদ্ধ এবং বোধিসত্ত্বের মূর্তি। বিশেষ করে এখানে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের সময় যে অবলোকিতেশ্বর এবং তারাদেবীর মূর্তি পাওয়া গেছে, সেগুলো থেকে প্রমাণ হয় যে এই বৌদ্ধ মহাবিহার ছিল মহাযান এবং বজ্রযান সময়কালে গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমরা এখন কথা বলে নেব এখানকার যিনি ইনচার্জ শ্রী গৌড়দের সঙ্গে। উনি গত 24 বছর ধরে এই জায়গাটা দেখাশোনা করছেন। এছাড়া উনি এখানকার আগত অনেক প্রত্নতত্ত্ববিদের সঙ্গে কাজ করেছেন। তো ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং এই জায়গাটার যে কি হিস্ট্রি, এটা একটু ওনার মুখ থেকে আমরা জেনে নেব। আমি গৌড় দে,
এখানকার ভূমিপুত্র। এখানকার এটা হচ্ছে পশ্চিমবঙ্গ তথা পশ্চিম মেদিনীপুরের একটা প্রান্তিক ব্লক, দাঁতন 1। কাছাকাছি আমাদের উড়িষ্যা, এখান 10 কিলোমিটার দূরে মাত্র উড়িষ্যা অবস্থান করছে। এই গ্রামের একদম শেষ প্রান্তে আমরা ছেলেবেলা থেকে দেখে এসেছি যেটা ছোট্ট ঢিবি জায়গায় দাঁড়িয়ে আছে। যেমন আজকে আপনারা খুব ভালো সময় এসেছেন, আজকে শনিবার হলে এখানে একটা সাপ্তাহিক, এই ঢিবির উপরে একটা সাপ্তাহিক হাট বসতো। আমি ছোটোবেলা দেখেছি একটা সাপ্তাহিক হাট বসতো, যে হাটটা এখন এই গেট থেকে 50 মিটার দূরে বসছে আজকে এই হাটটা। এখানকার সুবর্ণরেখা নদী বয়ে গেছে, সুবর্ণরেখা নদীর বোথ সাইডে যে চাষিরা সবজি উৎপন্ন করতেন তারা নিয়ে এসে ছোট্ট একটা হাট বসাতেন। 2-4 ঘন্টার মধ্যে হাট হতো, কেননা এই ঢিবিটা অনেক জনশ্রুতি নিয়ে ঘেরা ছিল। মানে নানা রকম ভয়ের কারণ ছিল। জনশ্রুতিটা ছিল এমনভাবে যে জনমানুষের থেকে এই ঢিবিটাকে আলাদা করে দিয়েছিল নানা রকম ভয়ের কারণের জন্য। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আমি ইতিহাসটাই আসছি, তো আপনি ভূমিকা করে নিচ্ছি একটা উদাহরণ দিয়ে বলি আমি একটা। যেমন আমরা ছেলেবেলা যখন খুব মা বাবাকে জ্বালাতাম, তখন মা বাবা বলতেন চল তোকে সখী সেনার ঢিবিতে ছেড়ে দিয়ে আসবো। সখী সেনার ঢিবি, এই ঢিবিটার নাম ছিল সখী সেনার ঢিবি। আচ্ছা, ওই সখী সেনার ঢিবিতে ছেড়ে দিয়ে আসবো। এই সখী সেনাকে কেন্দ্র করে একটা জনশ্রুতি আছে, যেখানে মানুষের মধ্যে একটা ভূতের ভয়, আতঙ্ক তৈরি হয়েছিল। সেই থেকে মানুষ এখানে আসতেন না। মধ্যে কথায় 1997-98 সালের দিকে কলকাতা ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের একজন অধ্যাপক ডক্টর অশোক দত্ত, উনি একটা মূলত আমাদের পশ্চিম মেদিনীপুরে এসেছিলেন। আপনাকে যে প্রথমেই বললাম সুবর্ণরেখা নদীর কথা, সুবর্ণরেখা নদী প্রাচীনকালে নদী বাণিজ্য হতো এবং তার বোথ সাইডের পুরাতত্ত্ব, এই ছিল তার গবেষণার বিষয়। এই গবেষণা করতে এখানে এসেছিলেন। তখন তিনি সখী সেনার ঢিবির কথা জানতেন না। তিনি যখন সুবর্ণরেখা নদীর উৎসস্থল থেকে কাজ করতে করতে দাঁতন শহরে আসেন, দাঁতনের একজন শিক্ষক ছিলেন স্বর্গীয় নরেন্দ্রনাথ বিশ্বাস, ওনার সঙ্গে তার আলাপ হয়। আর উনি তখন এই নরেন্দ্রনাথ বিশ্বাস কী করেছিলেন না, শিক্ষকতার সঙ্গে সঙ্গে দাঁতনের ইতিহাস নিয়ে গবেষণা করতেন। গবেষণা করার ফলে তিনি এই ঢিবির সন্ধানটা উনাকে দিয়েছিলেন, ডক্টর দত্তকে উনি দিয়েছিলেন। তখন তিনি জানতে পারেন যে মোগলমারি গ্রামের শেষ প্রান্তে ঢিবি আছে। তখন তিনি এখানে প্রথম 2098 সালে এখানে পদার্পণ করেন এবং তিনি জানতে পারলেন যে একটা হঠাৎ ঢিবি, এবং বিশেষ করে ঢিবিটা যখন বৃষ্টিকালে ধুয়ে যেত, তখন এই ঢিবির মালিকানাধীন ছিলেন তরুণ সেবা সংঘ বলে একটা সংঘ। সেই সংঘে যখন নানা রকম অ্যাক্টিভিটির কারণে এখানে আসতেন, কখনো মাথা ভাঙা বৌদ্ধ মূর্তি, কখনো হাত পা ভাঙা বৌদ্ধ মূর্তি, এমন কিছু অ্যান্টিক ওনারা কুড়িয়ে পেয়েছিলেন, সবগুলা বৌদ্ধ সম্পর্কযুক্ত। ডক্টর দত্ত যখন এখানে আসেন, তখন তরুণ সেবার সংঘের প্রতিনিধিরা সেগুলো তাকে প্রেজেন্টেশন করেন যে এগুলো আমরা এখান থেকে পেয়েছি। তখন তিনি ভেবেছিলেন যে যদি সারফেস লেভেলে এত কিছু পাওয়া যায়, তাহলে মাটির অন্দরে নিশ্চয়ই অনেক ইতিহাস আছে। এই ভাবনা নিয়ে নানা রকম আইনি জটিলতা কাটিয়ে তিনি 2003 সালে প্রথম এখানে খনন কার্যটা শুরু করেন। 2003 সালে খনন কার্য শুরু করার পর 2006-07 অর্থবর্ষে বা 7-8 অর্থবর্ষে তিনি বলেন যে এটা ছিল খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের একটা বৌদ্ধ বিহার বলে। এই মতানুসারে আমরা ছিলাম, এবং তার মধ্যে যতগুলো মানে এখানকার যে অ্যান্টিক, এই যে এখানে যে অ্যান্টিকগুলো পাওয়া গেছে বা আমি পরে আসছি সেগুলো, আপনার কোশ্চেনের উত্তরটা বুঝতে এর পেরেছি। সঙ্গে কি নালন্দার কোনো সম্পর্ক আছে? আমি বলছি স্যার, আপনার আমি কথাটা বলে যাই এবারে সম্পর্কযুক্ত। তারপরে 2011 সালে ডক্টর দত্ত মারা যান। সেই বছর পশ্চিমবঙ্গ সরকার এটাকে স্টেট প্রোটেক্টেড মনুমেন্ট বলে ঘোষণা করে। ঘোষণা করার পর জানা যায় যে তারা যখন 2012 থেকে 2016 পর্যন্ত এক্সকাভেশন করেন, 2016 সালে যখন তারা এসআইকে রিপোর্টটা দেন, সেখানে লিখলেন যে রিপোর্টে এটা মৌর্য, গুপ্ত, পাল 3টা লেয়ারে পাওয়া গেছে। এবারে আপনার প্রশ্নের উত্তর দিই, যদি মৌর্য যুগ হয়ে থাকে, মৌর্য যুগ স্টার্ট হয়, তাহলে তো নালন্দা থেকে আর প্রাচীন হয়ে যাচ্ছে এটা। 5th সেঞ্চুরি বিসি, রাইট, সিসি, তাহলে প্রাচীন হয়ে যাচ্ছে। সমসাময়িক বলা ঠিক হবে না, তাহলে আরো প্রাচীন বলা, আরো প্রাচীন বলা যেতে পারে আরো। অতএব মৌর্য, গুপ্ত, পাল 3টা লেয়ারে বৌদ্ধ বিহারটা আমরা পাচ্ছি। এটা কে বলছে? এটা স্টেট আর্কোলজিস্টরা এসআইকে এই রিপোর্টটা দিয়েছিল। এবং আমরা মূলত, যেহেতু আপনাকে প্রথমেই বলেছি আমি 24 বছর এখানে আছি, আমি ডক্টর দত্তের সঙ্গে 10 বছর বা অন্যান্য অফিসারদের সঙ্গে অনেক দিনে কাজ করার সুযোগ পেয়েছি। আমি চাক্ষুষেরা দেখেছিও 3টা লেয়ারে পাওয়া গেছে। এবার বর্তমানে আপনারা যেটা দেখছেন,
পালদের অস্তিত্ব নেই বলতে গেলে মৌরিয়া গুপ্ত পিরিয়ডটা ভালো করে দেখছেন, আর মৌর্য পিরিয়ডটা দেখতে গেলে আমাদের অনেক মাটি ঘুরতে হবে আরও। আর দ্বীপে আছে না, যেটা মানে ফাউন্ডেন, যেটা মানে প্রথম তৈরি হয়েছিল, প্রথম মৌর্য, তারপর মৌর্য থেকে গুপ্তর মধ্যে কোনো বৌদ্ধ শাসন করেছেন, ভাঙাগড়া করেছে, তারপর গুপ্তরা সে রিকনস্ট্রাকশন করেছেন তার উপর থেকে, সেম গুপ্তর পর থেকে পালটাও সেম করেছেন। আপনারা যে স্টাকো ফিগারগুলো দেখে এলেন এর মধ্যে, এগুলো ছিল কিন্তু গুপ্তা পিরিয়ডে, এবং গুপ্তা পিরিয়ডে সবচেয়ে থেকে বড় করে এই বৌদ্ধের ডেভেলপমেন্টটা হয়েছিল সবচেয়ে। যেমন কীভাবে হয়েছিল, যেমন ডেকোরেশন ব্রিক, আমি অনেক রকম ডেকোরেশন ব্রিক দেখতে পেলাম, ডেকোরেশন ব্রিক রয়েছে। এক নম্বর স্টাকো ফিগার, মানে স্টাকো ফিগার বলতে স্টাকো কথার অর্থ হচ্ছে চুন, সুরকি, চিতে গুড়, খয়ের মিশিয়ে একটা মশলা তৈরি করে যে মানে এগুলো মানে যে নকশাগুলো তৈরি করা হতো, যে মূর্তিগুলো তৈরি করা হতো, যে মূর্তিগুলো সে মূর্তিগুলোর উপর অনেক রকম নকশা ছিল যেগুলো আমরা সংরক্ষণ করতে পারিনি বলে খসখস করে ঝরে পড়ে গেছে সেগুলো। সেটা ছিল গুপ্ত পিরিয়ডের উপর, আর সবচেয়ে বেশি করে ডেভেলপমেন্টটাও ছিল গুপ্ত পিরিয়ডে। তারপরে ছিল পাল। পালটা কী করেছিল, পালটাদের কোনো নিজস্ব আর্ট ছিল না, মানে নিজস্ব আর্ট ছিল না কথাটা বলা আমার ভুল, ইতিহাস বিকৃত হবে, তেমন কোনো ডেভেলপমেন্ট করতে পারেনি তাদের। যেমন পালদের কনস্ট্রাকশনটা যেটুকু আমরা পেয়েছি, তারা গুপ্তের ইট এবং মৌর্যের ইট সংগ্রহ করে নিয়ে রিকনস্ট্রাকশন করেছিল। আর নতুন করে যে নিজস্ব একটা আর্ট তৈরি করে নিজস্ব ইট, নিজস্ব ধারণার আর্কিটেক্ট যেটা, সেরকম করে পরিলক্ষিত আমরা করতে পারিনি, নিজস্বতা ছিল না। তারা কী করেছেন, ধ্বংসস্তূপ থেকে কখনো পালদেরই, কখনো মৌর্যদের ইট, কখনো পালদের ইট নিয়ে কনস্ট্রাকশনটা করেছিলেন। আর পালদের পর থেকে তারা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। খনন কার্য কি এখনো চলছে বা কোনো প্ল্যান আছে? খনন কার্য এখনো চলেনি। লাস্ট কবে হয়েছে খনন কার্য? 2016 সাল লাস্ট হয়ে গেছে। আচ্ছা, 2016 সাল। তারপর কি মানে প্রজেক্ট আর কন্টিনিউ হচ্ছে না? না, তারপর কন্টিনিউ সংরক্ষণটা হয়েছে, সীমানা প্রাচীর হয়েছে, স্টাকো ফিগার রক্ষা করার জন্য সেটগুলো হয়েছে। আর এই মিউজিয়ামটা কিন্তু আমরা তৈরি করেছিলাম কয়েকজন। এই মিউজিয়ামটা করার মতো অধিকার আমাদের ছিল না, যখন আমরা গ্রামের প্রতিনিধি হিসাবে কয়েকজন ছিলাম, আমি, দেবাশিস চন্দ্র, সঞ্জয় দাস, অতনু প্রধান। আমরা যখন কয়েকদিন দেখভাল করতাম, তখন গ্রামের মানুষ চাপ দিলেন যে সব অ্যান্টিক তো বস্তা বোঝাই করে নিয়ে চলে যাচ্ছেন, তোমরা রাখলে কী তাহলে। তখন আমরা চেয়ে চিনতে কিছু অ্যান্টিক এখানে দেখেছি, যেগুলো আপনারা আজকে পরিদর্শন করে গেলেন। এগুলো কি মানে ইন্ডিয়ান মিউজিয়ামে রাখা আছে? ইন্ডিয়ান মিউজিয়াম তো আপনার এসআইল মিউজিয়াম, সেখানে থাকার কথা নয়। প্রথমত 2003 থেকে 2011 পর্যন্ত আছে আপনার কলকাতা ইউনিভার্সিটির যে আশুতোষ মিউজিয়াম আছে, আশুতোষ মিউজিয়াম সেখানে আছে। আর 2012 থেকে 16 পর্যন্ত আছে বেহালা মিউজিয়াম। ওকে, বেহালা। আর এটার মানে তাহলে ফিউচারটা কি, আমি জাস্ট জিজ্ঞাসা করছি। দেখুন, আমি মানে ফিউচার প্ল্যান কি আছে এটা? আমি ফিউচার কথা বলি শুনুন। প্রথমত আমি সরকারি প্রতিনিধি নই, আমাকে যেহেতু খবর দেবে লিখিত হবে, কিছু করবো সেরকম নেই। আমরা অন্যভাবে থাকি এখানে। আর সেটা তো বলছি কি, তবুও আমি বলি যেটুকু আমরা জানতে পেরেছি, এর কোনো ফিউচার প্ল্যানিং এখনো হয়নি। আচ্ছা, আগামী দিনে 2016 পরে এটা অ্যাবান্ডন হয়ে পড়ে আছে, আর কোনো কিছু হয়নি? সংরক্ষণ হয়েছে, আর কিছুই হয় আর কোনো প্রোগ্রেস কিছু হয়নি? না না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এটা হলো মিউজিয়ামের, এই যে মিউজিয়ামের পেছনের দিকটা, এখানেও কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে যেগুলো খনন কার্যের ফলে পাওয়া গেছে। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। পিছনে পড়ে রইল ইটের দেওয়াল, স্তূপ আর নীরব ধ্বংসাবশেষ, কিন্তু সঙ্গে নিয়ে চললাম 1000 বছরের একটা ইতিহাসের অংশ। যেখানে একদিন ধ্যানের শব্দে ভেসে উঠত বাতাস, সেখানে আজ শুধুই হাওয়ার ফিসফিসানি। আজ আমরা ফিরে যাচ্ছি, কিন্তু এই যাত্রা এখানেই শেষ নয়, কারণ বাংলার মাটিতে এমন আরও অনেক গল্প আছে যারা এখনও আলো দেখার অপেক্ষায়।